আজ আমি রাশিচক্রে সেই রাশিটাকে নিয়ে আলোচনা করব যারা স্বভাবে অত্যন্ত ক্যালকুলেটিভ, বিচক্ষণ প্রিয় এবং তারা নিজেরা নিজেদের নিয়মে আবদ্ধ থাকে, বলা চলে কনজারভেটিভ মাইন্ডের। এবং এদের প্রায় জীবনটাই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে চলতে থাকে। অর্থাৎ আমি কন্যা রাশি বা ভার্গ রাশি 2026 সাল কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। 2026 সাল কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র একটা ক্যালেন্ডার পরিবর্তন নয়, এটা আপনাদের জন্য অ্যাকচুয়ালি মাস্টার ক্লাস হতে চলেছে। আমাদের হরোস্কোপে যখন বৃহস্পতি এবং শনি এই দুটো বড় বড় ইম্পর্টেন্ট প্ল্যানেট যখন ট্রানজিট করে, তখন একটা আমূল পরিবর্তন আসে জীবনে, একটা বিরাট রদবদল হয়। তো আমার আজকের আলোচনায় কোনো ভাষা আলোচনা আমি করব না। রাশিচক্রে যে সমস্ত গ্রহগুলো আমাদের প্রভাব ফেলে, তাদের অবস্থান, তাদের বিশেষ দৃষ্টি, এবং যেহেতু আমি কেপি অ্যাস্ট্রোলজি করি, তাই নক্ষত্র এবং উপনক্ষত্র সব কিছুকে ধরে ধরে আমি আলোচনা করব যে আপনাদের জীবনে অ্যাকচুয়ালি কী প্রভাব আসতে চলেছে। আপনাদের ক্যারিয়ারে হোক, আপনাদের শরীর স্বাস্থ্যে হোক, বা আপনাদের সম্পর্কের জায়গায় হোক, প্রত্যেকটা সেক্টরেতে কি কি প্রভাব আসতে চলেছে সেগুলো আমরা বৈজ্ঞানিক এবং তাত্ত্বিক আলোচনা করব। আশা করি এই তথ্যগুলো আপনার আগামী বছরের বা আগামী দিনগুলোতে আপনার পরিকল্পনা সাজাতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। 2026 সাল কন্যা রাশি আপনাদের জন্য কেমন যাবে। প্রথমেই আলোচনা করছি রাশিচক্রের খুবই ইম্পর্টেন্ট প্ল্যানেট, কিন্তু অন্ধকার প্ল্যানেট, শনিকে নিয়ে। অন্ধকার কেন বলা হলো? কারণ শনি হচ্ছে সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে। যেমন সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে 8 মিনিট সময় লাগে, শনিতে সূর্য থেকে প্রায় আলো পৌঁছায়ই না, ফলে শনিকে অন্ধকার গ্রহ বলা হয়। আর এই অন্ধকার গ্রহ শনি, প্রায় আমরা ভয় পাই শনিকে, কিন্তু শনিকে আসলে সত্যিই ভয় দেওয়ার মতো, নাকি আপনাকে জীবনে কিছু শিক্ষা দেওয়ার মতো? আজকে আমার আলোচনাতে আপনি সমস্তটা বুঝতে পারবেন। 2026 সালে শনি মীন রাশির ঘরে থাকছে। এটা আপনার রাশি থেকে 7th হাউস। মীন রাশি মানে হচ্ছে কন্যা রাশি থেকে 7th হাউস। 7th হাউস হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আপনি হলেন কি ফার্স্ট হাউস, আর আপনাকে যারাই দেখছে তারা হলো সবাই 7th হাউস। তাহলে বুঝতে পারছেন যে আপনি তো মরুভূমিতে নেই, আপনি এমন জায়গায় আছেন যেখানে সমাজে সবাইকে নিয়ে চলতে হয়। তাহলে সেই সমাজ কোটা সবাই হচ্ছে 7th হাউস। সব থেকে বড় কথা, আপনার যে পার্টনার, লাইফ পার্টনার, অর্থাৎ আপনার স্পাউস, সেটা হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, এই যে সম্পর্কটা, এটাই হলো 7th হাউস। তো 7th হাউস এখানে এসে আপনার সম্পর্কে ভিত পরীক্ষা করছে, আপনার ভিতটা কতটা মজবুত। মনে করুন আপনি একটা পুরনো বাড়িতে থাকেন, আর সেই পুরনো বাড়িটা বাইরে থেকে তো দেখতে খুব সুন্দর, দেখে মনে হচ্ছে বাহ খুবই সুন্দর, কিন্তু আসলে ভিতরে ভিতরে সেই বাড়ির দেওয়ালটা পুরোপুরি নড়বড়ে হয়ে গেছে, বা তার ভিত বা ফাউন্ডেশন নড়বড়ে হয়ে গেছে। এবার শনি কি করবে? শনি হলো সেই ইঞ্জিনিয়ার যে আপনার সম্পর্কের দেওয়ালে ছোট্ট করে একটু হাতুড়ি ঠুকবে, আর হাতুড়ি দিয়ে আঘাত করে দেখবে যে দেওয়ালের এই ভিতটা, দেওয়ালটা মজবুত নাকি ভেতরটা ফাঁপা আছে। যদি সম্পর্কের এই ভিতটা বিশ্বাস আর ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে, তবে শনির এই আঘাতে কিন্তু আপনার কিচ্ছু হবে না, অর্থাৎ আপনার সম্পর্কে কোনো আঘাত থাকবে না। কিন্তু যদি আপনার সম্পর্ক শুধুমাত্র লোক দেখানো হয় বা কিছুটা ইগোর ওপর দাঁড়িয়ে থাকে, তবে কিন্তু দেওয়ালে ফাটল দেখা দেবে। এইটা আপনাদের জন্য সাবধানতা। শনি আপনাকে বলছে ফাটলটা সারিয়ে ফেলতে এবং মজবুত করুন, ভেঙে ফেলবেন না। ধরা যাক আগে আপনাদের মধ্যে ছোটোখাটো কোনো লড়াই হয়েছে, সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই হয়, সব সম্পর্কের মধ্যেই হয়, কিন্তু আগে আপনাদের মধ্যে আপনি বা আপনার পার্টনার সেটাকে ইজিলি মিটিয়ে নিতে পারতেন। কিন্তু এই বছর শনি আপনাদের মধ্যে এক ধরনের জেদ তৈরি করবে। আপনি ভাববেন আমি কেন আগে কথা বলবো, সে কেন বুঝছে না। এই যে আমি, এই যে ইগো, এইটাই কিন্তু শনি প্রকট করবে এই 2026 সালে। শনি অ্যাকচুয়ালি আপনাকে পরীক্ষা করে নেবে যে আপনি আপনার ইগোকে বড় করে দেখছেন নাকি আপনার সম্পর্কটাকে বড় করছেন। এইটাই শনি পরীক্ষা করবে। শনি আপনাকে এখানে ম্যাচুরিটি শেখাতে এসেছে। বা ছোট বাচ্চারা যেমন সামান্য কারণেই, সামান্য একটু রেগে গেলেই নিজের খেলনাটা ভেঙে ফেলে দেয়, শনি চায় না আপনি সেই ছোট বাচ্চা হয়ে যান, যে আপনার সম্পর্কটাকে সেইভাবে ভেঙে ফেলুন। শনি চায় আপনি একজন ম্যাচিওর পারসন হন, আপনি দায়িত্বশীল মানুষের মতো সমস্যাগুলোকে ফেস করুন এবং আগে এগিয়ে চলুন।
এছাড়া সম্পর্ক ছাড়াও কিন্তু সেভেন্থ হাউস হচ্ছে আমাদের ব্যবসার জায়গা, খুবই ইম্পর্টেন্ট জায়গা, ব্যবসার জায়গা। কারণ ক্যারিয়ারের এটা একটা মেন ভিত, ব্যবসা। একটা ব্যবসার ওপর নির্ভর করে কিন্তু অনেকগুলো চাকরি। তাই ব্যবসার জায়গায় শনি কেমন রেজাল্ট দেবে, এবং শনির মতো একটা বড় ইম্পর্টেন্ট প্ল্যানেট, সে ব্যবসার জায়গায় কেমন রেজাল্ট দেবে। ব্যবসার ক্ষেত্রে শনি যখন সেভেন্থ হাউসে থাকে তখন শনি একটা অডিটরের মতো ভূমিকা পালন করে, বা বিচারকের ভূমিকা পালন করে। কারণ শনিকে একটা জাজ বলা হয়, জাজ, যে বাইরে থেকে দেখছে যে অ্যাকচুয়ালি আপনি কি করছেন। এটা ব্যবসার জন্য একটা চ্যালেঞ্জিং, কারণ আপনাকে যখন কেউ হঠাৎ করেই জাজ করা শুরু করেছে, তখন আপনার মনের মধ্যে একটা ভয় তৈরি হবে। যেগুলো আপনি স্মুথভাবে করেন, সেই স্মুথভাবে আপনি করতে পারবেন না, একটা যেন মনে হবে যে অবস্টাকেল আসছে। এটা একটা হবে, কিন্তু এটা আপনার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জিং। তবে শনি যে কিন্তু এমন একটা প্ল্যানেট, যখন দেয় সে তখন অনেক কিছু দেয়। অর্থাৎ এই শনি কিন্তু স্থায়িত্বও দেবে। অর্থাৎ চ্যালেঞ্জিং বটে, কিন্তু আপনার স্থায়িত্বের জন্য এটা একটা বড় সুযোগ, দীর্ঘমেয়াদী স্থায়িত্বের জন্য। মনে করুন আপনি এবং আপনার যে বিজনেস পার্টনার আছে, গত 5 বছর ধরে ব্যবসা করছিলেন। আগেও আপনি দেখতে পেয়েছেন যে আপনার যে বিজনেস পার্টনার, সে ছোটোখাটো গরমিল করেছে ব্যবসার মধ্যে, এবং আপনি সেগুলোকে এড়িয়ে যেতেন। কিন্তু এই 2026 সালে এমন হবে যে এমন পরিস্থিতি শনি তৈরি করবে যে ছোট থেকে ছোট ভুলগুলো আপনার চোখে ধরা পড়ে যাবে। তার মধ্যে যদি কোনো স্বচ্ছতার অভাব থাকে, যদি কোনো ট্রান্সপারেন্সির অভাব থাকে, তাহলে সেটা আপনার চোখে ধরা পড়ে যাবে। যদি আপনার পার্টনার সৎ না হয়, তাহলে কিন্তু শনি এই বছর সেই সম্পর্কটাকে ভেঙে দেবে। আর যদি আপনাদের মধ্যে সততা থাকে, তবে কিছু তিক্ত আলোচনা হবে। কারণ এমন আলোচনা যেটা কিনা ফেস টু ফেস আলোচনা করার পর আপনার ব্যবসার ভিত আরও বেশি মজবুত হবে। শনি মানেই হলো দেরি বা বিলম্ব। আপনি হয়তো ভাববেন হুট করে একটা বড় ডিল সাইন করে নেবেন এবং সেখান থেকে আপনি বিরাট মুনাফা করে নেবেন, কিন্তু শনি আপনাকে বাধা দেবে। পেমেন্ট আটকে যেতে পারে এই সময়টা 2026 সালে, কোনো লাইসেন্স পেতে দেরি হতে পারে। শনি কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে শেখাচ্ছে যে আপনি শর্টকাট পদ্ধতি অবলম্বন করা ছেড়ে দিন, এবং যারা ধৈর্য ধরে ধাপে ধাপে এগোবে তারাই কিন্তু এই বছর সাকসেস হবে। এই কথাটা মাথায় রাখবেন। শনির প্রভাবে আপনার কাস্টমার বা আপনার যে ক্লায়েন্টরা আছে, তারা খুব ডিমান্ডিং হয়ে উঠবে হঠাৎ করেই। তারা আপনার কাজের মধ্যে খুঁত ধরবে। তো ফলে আপনার জন্য এখন ব্যবসার কোয়ালিটি বা আপনার সার্ভিসের মান আপনাকে কিন্তু এই সময় আপোস করা চলবে না। শনিকে এছাড়া আইনের কারক গ্রহও বলা হয়। তাই ব্যবসার ক্ষেত্রে কোনো রকম লাইসেন্স বা ইনকাম ট্যাক্স যদি আপনাদের কোনো রকম বাকি থেকে থাকে বা অসম্পূর্ণ থাকে, তাহলে কিন্তু এই বছরে জরিমানা হতে পারে। ব্যবসায়িক যেসব ডকুমেন্টেশনগুলো আছে, সেগুলোকে ক্লিয়ার্স রাখুন। আর শনিকে লোয়ার লেভেলের স্টাফও বলা হয়। হয়তো আপনার কর্মচারীরা বা আপনার স্টাফরা আগে সমস্ত কাজ সামলে নিত, কিন্তু এখন আপনাকে নিজে মাঠে নেমে সেই ব্যবসার তদারকি করতে হবে। ব্যবসায় শনি আসা মানে কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাওয়া নয়, বরং ব্যবসাকে একটা বড় কর্পোরেট জায়গাতে নিয়ে যাওয়া। শনি আপনাকে অ্যাকচুয়ালি কাঁচা খেলোয়াড় থেকে একজন প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে চাইছে। তাই বাধা তো পাবেন, কিন্তু বাধা থেকে ভয় পেলে চলবে না, বরং আপনি নিয়ম মেনে চলুন। এবার আসছি, এই যে শনির প্রভাবে কোন কোন ব্যবসাগুলোতে গ্রোথ আসতে চলেছে। যদি আপনার হরোস্কোপে স্যাটার্ন ভালো থাকে, মনে করুন আপনার হরোস্কোপে স্যাটার্নের অবস্থান ভালো আছে, স্যাটার্ন যে নক্ষত্রে আছে সে ভালো আছে, স্যাটার্নের যে উপনক্ষত্রপতি আছে সেও ভালো আছে, এই স্ট্রাকচারটা টোটালি ভালো আছে, প্লাস আপনার এখন দশান্ত দশা ভালো চলছে, দশান্ত দশার নক্ষত্ররাও ভালো চলছে। কারণ কেপি স্টোরিতে এত কিছু দেখতে হয়, সেই সমস্ত দেখে বলা যায় যে তবেই তার ভালো চলছে। যদি আপনার পার্সোনাল হরোস্কোপে স্যাটার্ন এখন ভালো চলে, তাহলেই কিন্তু এইসব ভালোগুলো রেজাল্ট দেবে। না হলে আমি যে সেক্টরগুলো বললাম, এই সেক্টরেতে কিছুটা আপনারা বাধা বা বিলম্ব পাবেন। অনেক ধরনের প্রবলেম তো আসবে না, কিন্তু যে সেক্টরগুলোকে আমি উল্লেখ করে করে বলছি, সেই সেক্টরগুলোতেই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবার শনি কোন কোন ব্যবসাতে গ্রোথ দেবে, যারা অলরেডি ব্যবসা শুরু করতে চাইছেন বা অলরেডি ব্যবসা করছেন, তাদের জন্য বলছি যে কোন কোন ব্যবসা আপনাদের জন্য ভালো যাবে। দেখুন, স্যাটার্ন রিলেটেড যে ব্যবসাগুলো হয়, সেগুলো যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সাথে যুক্ত, শুধু ব্যবসা নয়, এখানে যে কোনো ক্যারিয়ার নিয়ে আমি বলছি, যে কোনো ফ্যাক্টরি ওয়ার্ক, কোনো মেশিনারি অপারেশনসের মধ্যে আছেন, যারা মাইনিং ইন্ডাস্ট্রিতে আছেন, কোনো রকম রোড কনস্ট্রাকশনের কাজ করছেন, স্টোন ওয়ার্ক করছেন,
জাজ, গভর্নমেন্ট অফিসিয়াল বা যেখানে হাই অথরিটি কোনো কাজ আছে, এছাড়া ছোটোখাটো কাজের মধ্যে যারা এগ্রিকালচার নিয়ে আছেন, ফার্মার্স যারা আছেন তাদের জন্য ভালো হবে। প্লাম্বার্স যারা আছেন তাদের জন্য এই সময়টা ভালো হবে, আপনারা ভালো কোনো কন্ট্রাক্ট পেতে পারেন। ওয়াচম্যান যারা আছেন, ট্যানারি ওয়ার্কস যারা করছেন, বা যারা কোল ফিল্ড মাইন্ডে আছেন, যারা কোল মার্চেন্টস আছেন, বা লোহা নিয়ে যারা কাজ করছেন, অয়েল বা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য এই সময়টা ভালো হবে। এবং যেসব কাজেতে স্ট্রিক্ট ডিসিপ্লিন ফলো করতে হয়, কড়া অনুশাসনের মধ্যে দিয়ে থাকতে হয়, টাইম টু টাইম একদম কাজ করতে হয়, সেই সব কাজেতে কিন্তু শনি এই সময়তে ভালো রেজাল্ট দেবে। আর এছাড়া এই 7th হাউসের উপর বৃহস্পতির মতো একটা শুভ গ্রহও কিন্তু রেজাল্ট দেবে। আমি এক্ষুনি বৃহস্পতি নিয়ে যা যা হবে সব ডিটেলস আলোচনা করব, কিন্তু তবুও যেহেতু 7th হাউস নিয়ে আলোচনা চলছে, তাই বৃহস্পতি যেহেতু 7th হাউসে একটা এফেক্ট ফেলবে, তাই আমি 7th হাউস নিয়ে বৃহস্পতি নিয়ে যা যা প্রফেশনে গ্রোথ আসবে সেটা বলে দিচ্ছি। বৃহস্পতিকে কি বলা হয়? বৃহস্পতিকে বলা হয় টিচার, শিক্ষক। তাই যারা প্রফেসর আছেন, যারা টিচার আছেন, কোনো রকম মেন্টার্স আছেন, বা যে কোনো রকম কোচিংয়ের মধ্যে আছেন, কোচ যারা আছেন, বা স্কুল জবের মধ্যে যারা আছেন তাদের জন্য ভালো চলবে। শনিকে বৃহস্পতিকে আইনের কারগ্রহ বলে, তাই জাজ, লয়ার্স এদের জন্য ভালো হবে, ম্যাজিস্ট্রেটস এদের জন্য ভালো হবে। যে কোনো হাই পোস্টেড যেসব জবগুলো আছে, গভর্নমেন্ট অফিসিয়ালস তাদের জন্য ভালো হবে। ব্যাংকার্স বা যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল অ্যাডভাইজার তাদের জন্য ভালো হবে। ইনভেস্টমেন্ট প্ল্যানার যারা আছেন তাদের জন্য ভালো হবে, এবং অডিটার্স, অ্যাকাউন্টিং নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য ভালো হবে। এছাড়া বৃহস্পতিকে আমরা জানি যে বৃহস্পতিকে মাইথোলজিক্যালি দেব গুরু বলা হয়। তার মানে বৃহস্পতির সঙ্গে ধর্ম বা পুরো পৌরোহিত্য এগুলোও জড়িয়ে আছে। ফলে স্পিরিচুয়াল পাথ নিয়ে যারা কাজ করছেন, স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা বা ধর্ম নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য এই সময় ভালো হবে। যে কোনো রিলিজিয়াস ওয়ার্কার্স, যে কোনো গুরু তাদের জন্য ভালো হবে। ফিলোসফি নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য ভালো হবে। এছাড়া লাইফ কোচ যারা কাজ করছেন, লাইফ কোচেস যারা আছেন, যে কোনো রকমের থেরাপিস্ট যারা আছেন তাদের জন্য ভালো হবে। এছাড়া যারা রিসার্চ করছেন, কোনো ডিপ থিঙ্কিং রিসার্চ করছেন, বা পাবলিশিং ডিপার্টমেন্টে কোনো কাজ করছেন, এবং ট্রাভেল কনসালটেন্ট যারা আছেন তাদের জন্য এই সময়টা ভালো চলছে। বুঝতে পারছেন, ভিডিওটার মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেককে নিয়ে বলা হচ্ছে, তাই ভিডিওটা আপনারা মন দিয়ে শুনুন। এর পরে পরে আমরা আরও অনেক ইনফরমেশান, অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সামনে আলোচনা করছি। দেখুন, শনি নিয়ে তো আলোচনা শেষ হলো। এবার আসি সেই গ্রহের কথায় যাকে আমরা হরোস্কোপে বা আমরা বলি যে ডিভাইন গ্রেস বা ঈশ্বরের আশীর্বাদ, অর্থাৎ জুপিটার বা বৃহস্পতি। 2026 সালে বৃহস্পতি আপনার জন্য দুটো ভিন্ন রূপ নিয়ে আসছে। জুনের আগে পর্যন্ত এক ধরনের রেজাল্ট আসবে, জুনের পর থেকে আর এক ধরনের রেজাল্ট আসবে। 2 জুন পর্যন্ত বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে, আর এটা আপনার জন্য 10th হাউস হচ্ছে। 10th হাউস মানে কি? 10th হাউস হচ্ছে আপনার ক্যারিয়ারের জায়গা, আপনার কর্মের জায়গা। একটু আগে শনি নিয়ে আমি কি বললাম? সে ব্যবসার ঘরে আছে, বৃহস্পতি এখানে কর্মের জায়গায় আছে। তার মানে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট জায়গায় এই দুটো ইম্পর্টেন্ট প্ল্যানেট প্লেসমেন্টে আছে। তো এখন বৃহস্পতি 10th হাউসে থেকে কি করবে? মনে করুন আপনি আপনার ব্যবসার জন্য একটা বড় শোরুম রেডি করছেন, ভিতরে ভিতরে সেই শোরুমের ডেকোরেশনের কাজ চলছে বা প্রস্তুতি পর্ব চলছে। বাইরে থেকে লোক ভাববে যে এইখানে তো এখন কোনো কাজ হচ্ছে না, শোরুম তো বন্ধই আছে, তো কোনো কাজের নয়। কিন্তু অ্যাকচুয়ালি আপনি ভিতরে ভিতরে সেটাকে আরও বড় করার জন্য, বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন। ঠিক এইভাবেই ক্যারিয়ারের দিকে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের এখন প্রস্তুতি পর্ব চলছে। যারা চাকরি অলরেডি করছেন তাদের প্রমোশনটাও কিন্তু জুনের পর, কারণ এই সময়টা আপনাদের প্রস্তুতি পর্ব চলছে। জুনের পর বৃহস্পতি এমন একটা জায়গায় যাচ্ছে যেটা কিনা বৃহস্পতির সব থেকে ভালো জায়গা। বৃহস্পতি 2-3টে জায়গায় ভালো রেজাল্ট দেয়, তার নিজের 2টো ঘর আছে সেখানে, এবং বৃহস্পতি যেখানে উচ্চস্থ হয় সেখানে। তো বৃহস্পতি যেখানে উচ্চস্থ হচ্ছে সেখানে প্রায় দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি কর্কট রাশিতে চলে আসছে, এবং কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। এবং এই কর্কট রাশিটাতে যে বৃহস্পতি এসেছে এখানে আপনার জন্য কেমন হবে? কারণ 2026 সালে আপনার এই কর্কট রাশিতে বৃহস্পতি আসার পরেই কিন্তু আপনার জীবনে আসল উৎসব শুরু হবে। আপনি গত কয়েক বছর ধরে যে পরিশ্রমের বীজ বপন করেছিলেন তা এবার কিন্তু সেখান থেকে ফসল আসার কথা, মানে ফল পাওয়ার কথা।
এই যে স্ট্রং বৃহস্পতি আপনার আয়ের উৎসগুলোকে বাড়িয়ে দেবে। কেন আয়? কারণ 11th হাউস হচ্ছে আয়ের জায়গা, লাভের জায়গা, আপনার ইচ্ছা পূরণের জায়গা। আর বৃহস্পতির মতো সেই ঈশ্বরের আশীর্বাদ বললাম যে গ্রহ, সে আপনার ইচ্ছা পূরণ করতেই এসেছে। বৃহস্পতি আপনাকে এখানে কিছু প্রাপ্তি করাতে এসেছে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো পাওনা টাকা ফেরত পাচ্ছিলেন না, এই সময় তা পেতে পারেন। কোনো সম্পত্তিতে আপনার টাকা আটকে ছিল, সেটা আপনার 2 জুনের পর হঠাৎ করেই সেই জট খুলে যেতে পারে। এবার বৃহস্পতি এই 11th হাউসে বসে বৃহস্পতি দৃষ্টি দেবে 3টে জায়গায়। বৃহস্পতির এই দৃষ্টিগুলোকে বলা হয় অমৃত দৃষ্টি। শনি যেখানে ধুলো ওড়ায়, বৃহস্পতির দৃষ্টি সেখানে কিন্তু শান্তির বর্ষণ করায়। বৃহস্পতি যেখানে বসে তার চেয়েও শুভ ফল দেয় বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয়। 2026 সালের 2 জুনের পর বৃহস্পতি যখন আপনার 11th হাউসে গিয়ে স্ট্রংলি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, তখন সে আপনার জীবনের 3টে গুরুত্বপূর্ণ হাউসকে শুভ ফল আরও দিতে আসছে। বৃহস্পতি 11th হাউসে থেকে আপনার 3rd হাউসকে দেখছে। এখন 3rd হাউস মানে কি? 3rd হাউস মানে হচ্ছে আপনার প্রচেষ্টা। আপনি যে নতুন জীবনে কিছু করবেন, তার যে একটা ইনিশিয়েশন, তার যে একটা ইনিশিয়েটিভ, সেইটা বৃহস্পতি করাবে। কারণ 3rd হাউস হচ্ছে আপনি যেটা করবেন। তো এখানে আপনার নিজস্ব প্রচেষ্টার ঘর। শনি যখন আপনার লগ্নে দৃষ্টি দিয়ে আপনাকে একটু অলস করিয়ে দিয়েছিল, বা আপনার মধ্যে একটা হতাশার ছায়া ফেলে দিয়েছিল, আমার দ্বারা কি হবে, আমি কি পারবো, এই যে একটা নেগেটিভ থিঙ্কিং করে দিয়েছিল, বৃহস্পতি তখন আপনার মনের মধ্যে একটা আশার আলো যোগাবে। মনে করুন আপনি একটা অন্ধকার গুহায় আটকা পড়েছিলেন, শনি আপনাকে বলছে যে আপনি এখান থেকে বের হতে পারবেন না, এরকম একটা নেগেটিভ থিঙ্কিং দিচ্ছিল। বৃহস্পতির এই দৃষ্টি হলো যে সেখানে সেই মশাল বা আলো, যা আপনাকে গুহার বাইরে বেরোতে পথ দেখাবে। আপনার কথা বা ভিডিও মানুষের হৃদয়ে পৌঁছাবে। কারণ যারা লেখালেখির মাধ্যমে আছেন, বৃহস্পতি কি 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে। 3rd হাউস মানে হচ্ছে আমাদের লেখালেখি, 3rd হাউস মানে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, 3rd হাউস মানে হচ্ছে মিডিয়া। ফলে যারা কোনো রকম লেখালেখি, পাবলিশিং, সেই সবের কাজের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া প্রফেশনের সাথে যুক্ত আছেন, ইউটিউব করছেন, ইউটিউবে ভিডিও করছেন, ব্লগিং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2026টা জুনের পর থেকে একটা গোল্ডেন পিরিয়ড। আপনার কথা এবং ভিডিও মানুষের হৃদয়ে পৌঁছাবে। 3rd হাউস এছাড়া কি হচ্ছে? 3rd হাউস হচ্ছে ছোট ভাই বোন। যদি আপনার ছোট ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্কের ঘাটতি থেকে থাকে, তাহলে এই সময় জুনের পর থেকে সেই জট হঠাৎ করেই খুলে যাবে। বৃহস্পতির এবার পূর্ণ দৃষ্টি পড়বে আপনার রাশি থেকে 5th হাউসে। উচ্চস্থ বৃহস্পতি সরাসরি আপনার 5th হাউসকে দেখার ফলে একটা 2026 সালে আপনার মধ্যে একটা মিরাকেল হতে চলেছে। কারণ 5th হাউস হলো কি? 5th হাউস হচ্ছে আপনার জীবনে পূর্বজন্মের পুণ্য ফল, 5th হাউসকে বলা হয়। যারা দীর্ঘ 5 বছর বা 10 বছর বা যাই হোক সন্তান লাভের জন্য একটা চেষ্টা করে যাচ্ছিলেন, সে অ্যাস্ট্রোলজারদের কাছে হোক বা কোনো মন্দিরে গিয়ে হোক, চিকিৎসা করতে ব্যর্থ হচ্ছিলেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতি এই জুনের পর থেকে একটা ম্যাজিক্যাল এফেক্ট দিতে এসেছে। সন্তান লাভের ক্ষেত্রে বৃহস্পতির এই দৃষ্টিটা কিন্তু সেই কাজটাই করবে। এছাড়া 5th হাউসকে আমাদের পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনও বলা হয়, মেধা, নলেজ যেটা বলা হয়, সেটা কিন্তু আমাদের 5th হাউসই। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, শনি কিন্তু আপনাদেরকে একটু বাধা দিচ্ছিল, কিন্তু শনির এই বাধার মাঝেও বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু আপনাকে একটা সঠিক উত্তরে পৌঁছে দেবে জুনের পর। 5th হাউসকে প্রেমও বলা হয়। এবার প্রেমের ক্ষেত্রে যারা ধোঁকা খেয়েছিলেন, তারা এই সময় একজন বিশ্বস্ত সঙ্গী পেতে পারেন এই জুনের পর থেকে বৃহস্পতির প্রভাবে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, বৃহস্পতি কিন্তু টাইম পাসের জন্য গ্রহ একদমই নয়। যারা মনে করছেন যে আপনারা কোনো একটা সম্পর্ক স্থাপন করবেন প্রেমের জন্য, আর 2 দিন 4 দিন মিশবেন, তারপরে যাই হোক সেখান থেকে একটা টাইম পাস করে সরে যাবেন, যদি ভালো হয় তো ভালো, নাহলে সরে যাবেন, এই মেন্টালিটি নিয়ে যারা এগোচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম কোনোভাবেই টিকবে না বা আসবে না। কিন্তু বৃহস্পতি তাদেরকে ভালো রেজাল্ট দেবে যারা দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপনের জন্যই চিন্তাভাবনা করেছেন এবং আপনারা পবিত্র মন নিয়ে সম্পর্ক স্থাপন করছেন। বৃহস্পতি তাদের ক্ষেত্রে প্রেমের জন্য একটা আশার আলো বা জীবনসঙ্গী অবশ্যই খুঁজে দেবে। বৃহস্পতির এরপর 9th যে দৃষ্টি, 9th অ্যাসপেক্ট আপনার রাশি থেকে 7th হাউসে পড়ছে। 9th এই দৃষ্টিটা ভাগ্যের দৃষ্টি বলা হয়, আর এটা সব থেকে শুভ এবং শক্তিশালী দৃষ্টি। শনি যেখানে আপনার 7th হাউসে বসে সম্পর্কের দেওয়ালে হাতুড়ি পেটা করছিল, আমি একটু আগে বলছিলাম, বৃহস্পতি
এই ভাগ্যের দৃষ্টি দিয়ে সেই দেওয়ালে কিন্তু একটা সুরক্ষা কবচের মতো লেয়ার ফেলে দেবে। কারণ শনি 7th হাউসে একটা এফেক্ট ফেলছে, বৃহস্পতিও 7th হাউসে একটা এফেক্ট ফেলছে। এই দুটো বড় বড় প্ল্যানেট 7th হাউসের ওপর এফেক্ট ফেলছে। শনির প্রভাবে যদি আপনার ডিভোর্স কেস বা আইনি লড়াই চলে, জুনের পরে বৃহস্পতির এই যে দৃষ্টিটা 7th হাউসে পড়ছে, এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে আপনারা আবার কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের টেবিলে বসতে পারেন। কারণ বৃহস্পতি সবসময় চায় যে লড়াই না করে মধ্যস্থতার মাধ্যম দিয়ে একটা কিছু আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দিতে। ব্যবসার ক্ষেত্রেও সেরকমই বৃহস্পতির এই দৃষ্টি আপনাকে একজন সৎ বা বুদ্ধিমান পার্টনার খুঁজে দিতে সাহায্য করতে পারে। শনি যেখানে ব্যবসায়িক কাজে দেরি করাচ্ছিল, বৃহস্পতি সেখানে হঠাৎ কোনো ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টার বা কোনো রকম ক্লায়েন্ট আপনার সামনে নিয়ে আসবে। এরপর বৃহস্পতি আর শনি ছাড়াও যে দুটো গ্রহ নিয়ে আমরা আলোচনা করব, তারা আমাদের জীবনে রহস্যময় প্রভাব ফেলে। এবার এই রহস্য কেন বলা হচ্ছে? কারণ রাহু এবং কেতু হলো রহস্যময় গ্রহ। রাহু এবং কেতুকে আপনি কিন্তু মানে মাপতে পারবেন না, মানে তাদের ওজন ভর তাদের আয়তন কিছু নেই। প্রতিটি গ্রহের ওজন ভর আয়তন আছে, কিন্তু রাহু কেতু এরা হলো জাস্ট ছায়া, ম্যাথমেটিক্যাল পয়েন্ট। যেমন আপনি ধরুন, আপনি যখন হাঁটছেন তখন আপনার পিছন দিয়ে একটা আপনারই ছায়া পড়ছে, তো তার মানে অস্তিত্ব আপনার, কিন্তু আপনার অস্তিত্ব আছে বলেই ছায়াটারও মূল্য আছে। ঠিক সেইভাবেই রাহু কেতু হলো আমাদের মহাকাশে সেই ছায়া গ্রহ। এবার গ্রহগুলোর প্রভাবেতে এই রাহু কেতুর প্রভাবও খুবই ইম্পর্টেন্টভাবে আমাদের জীবনে পড়ে। 2026 সালে রাহু অবস্থান করবে আপনার রাশি থেকে 6th হাউসে, আর এটা আপনার জন্য হচ্ছে শত্রু স্থান, 6th হাউস। এর মানে হলো আপনার আড়ালে যারা ষড়যন্ত্র করছে বা আপনার জন্য যারা ক্ষতি করার চেষ্টা করছে, রাহু তাদের পরিকল্পনাকে ধূলিসাৎ করে দেবে। কারণ রাহুকে কি বলা হয়? রাহুকে বলা হয় একটা হাই এনার্জেটিক প্ল্যানেট, এবং রাহুর মতো গেম প্ল্যানার আর কেউ নেই। রাহু সবার গেম বুঝতে পারে, সবার প্ল্যানিং বুঝতে পারে। সামনে আসা ব্যক্তিটি কি বলতে চাইছে, কি করতে চাইছে, রাহু তার সব বুঝতে পারে। রাহু এই প্ল্যানিংকে পুরোপুরি ধূলিসাৎ করে দেবে। মনে করুন আপনি একটা প্রতিযোগিতায় দৌড়চ্ছেন এবং আপনার প্রতিপক্ষ আপনাকে ল্যান্ড মারার চেষ্টা করছে। তো রাহু এখানে আপনাকে কি করাবে? এমন একটা গতি আপনাকে দেবে যে আপনি তাদেরকে এগিয়ে ফিনিশিং লাইনে পৌঁছে যাবেন। মানে রাহু কিন্তু তাদের সঙ্গে লড়াই করাচ্ছে না, আপনাকেই এমন একটা গতি দিচ্ছে যে আপনি তাদেরকে ছেড়ে দিয়ে এগিয়ে চলে যাবেন। এইটা হচ্ছে রাহুর প্রভাবে হবে। রাহু আপনাকে এই এই সময় এমন এক কূটনীতি বুদ্ধি দেবে, মানে কূটনীতি বলা চলে। কারণ আমি আপনাকে একটু বলে দিই, একটু ছোট্ট করে বলে দিই। আপনার মনে আছে যে এই যখন অমৃত বন্টন করা হয়েছিল, তখন কিন্তু এই রাহুই বুঝতে পেরে গেছিল যে আমাকে এই অমৃতটাকে নিয়ে পালিয়ে যেতে হবে। তো এই যে বুঝতে পারা, পালিয়ে যাওয়া, দূরে চলে যাওয়া, তার মানে এখান থেকে বুঝুন রাহু কি হচ্ছে, যে রাহু ওখানে দেবতার রূপ ধরে বসেছে, এবং তারপর সে যখন বুঝতে পারছে যে ওটা শুধু দেবতাদেরই দেওয়া হচ্ছে, ওষুধদের দেওয়া হচ্ছে না, তখন সে করলো কি, এই বুঝতে পেরে গিয়ে তারপর রাহু অমৃতর ভাণ্ডটাকে নিয়ে দূরে কোথাও চলে গেল। এখানে তিনটে কথা উঠে আসে। এক তো সে দেবতাদের রূপ ধরেছে, তার মানে রাহু রূপ ধরতে পারে। তারপর সে ওটাকে নিয়ে বুদ্ধি করে চলে গেল, তার মানে অ্যানালিটিক্যাল পাওয়ার রাহুর মধ্যে খুব ভালো আছে, বিশ্লেষণ পাওয়ার রাহুর মধ্যে খুব ভালো আছে, বুঝতে পারার ক্ষমতা রাহুর মধ্যে খুব ভালো আছে, সামনের মানুষের মোটিভ বুঝতে পারার ক্ষমতা রাহুর মধ্যে ভালো আছে। এবার তারপরে সেটাকে নিয়ে সে পালিয়ে গেল, মানে রাহুকে দূরে চলে যাওয়ার গ্রহ বলা হচ্ছে তার মানে। তো এই যে ব্যাপারটা, এবার দেখুন এই যে প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে বুঝতে পেরে গিয়ে ঘটনাটা ঘটানো, রাহু কিন্তু আপনাকে সেই বুদ্ধিটা এখন দেবে, যা আপনাকে যে কোনো আইনি প্যাঁচ থেকে, প্রতিপক্ষের লড়াইয়ের থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, রাহুর মতো হাই এনার্জেটিক প্ল্যানেট আপনাকে সেখানে একটা কনফিডেন্স লেভেল গ্রো করাবে। যেহেতু রাহু এবং শনি একই ঘরে, অর্থাৎ 6th হাউসে একটা এফেক্ট ফেলছে, শনি আর রাহু মিলে আপনাকে প্রচুর পরিশ্রম করাবে, কিন্তু দিনের শেষে রাহুর কারণে আপনাকে একটা লড়াকু যোদ্ধা হিসাবে প্রতিষ্ঠিত করবে। এরপর রাহুর দৃষ্টিও আছে। রাহুর দৃষ্টি পড়বে 10th হাউসে। রাহুর এটা পঞ্চম দৃষ্টি, যেটা 10th হাউসে দৃষ্টি পড়বে।
রাহুর এই দৃষ্টি আপনাকে ক্যারিয়ারে হঠাৎ করে কোনো পরিবর্তন আনাবে, কারণ রাহুকে বলা হয় পরিবর্তনের গ্রহ। হয়তো আপনি হঠাৎ করে এমন কোনো কাজের অফার পাবেন যা আপনি আগে কখনো ভাবেননি। এখানটা একটা কথা বলে রাখি, রাহু কিন্তু মোহ মায়ার কারক গ্রহ। দেখুন, আপনি এখন যে বর্তমানে জব করছেন, সামনে থেকে হয়তো এমন কোনো অফার এলো যেখানে আপনার মনে হলো যে আমি বর্তমান জবটাকে সুইচ করে দিই ওই জবটায় চলে যাই, বা এই জবেতে আমার প্রচণ্ড পরিশ্রম হচ্ছে শনির প্রভাবে, আমাকে একটা নেগেটিভিটিস আমাকে গ্রাস করেছে, আমি এই জবটা চেঞ্জ করে অন্য জবে চলে যাই। এবং অন্য জবেতে যাচ্ছেন কেন? ওখানে আপনাকে কম পরিশ্রম করতে হবে, রেসপেক্ট বেশি আসবে, স্যালারি বেশি পাবেন, কিন্তু পরে দেখা যাবে যে আপনি যেখানে গেলেন তার থেকে ভালো ছিল আগের কোম্পানিটাই। এরকম ধরনের কেস কিন্তু হতে পারে, কারণ রাহু হচ্ছে মোহ মায়ায়, ইলিউশনে আপনাকে একটা আবদ্ধ করে রাখবে। রাহু হলো সানগ্লাস, মানে হচ্ছে আপনি খালি চোখে যা দেখতে পাচ্ছেন, সানগ্লাসে যেন মনে হচ্ছে আমি ভালো দেখছি, সানগ্লাসে মনে হচ্ছে যেন আমি আমার অ্যাকচুয়ালি চোখেতে পর্দা করিয়ে রাখে সানগ্লাস। রাহু হচ্ছে সেই সানগ্লাস, চশমা নয় কিন্তু যে আপনি সুন্দর করে দেখতে পাবেন আরো, সানগ্লাস যেটা কিনা আপনাকে একটা অন্যই কিছু দেখাবে, কালারিং গ্লাস, সানগ্লাস নয়, কালারিং গ্লাস। তো ফলে আপনাকে ওই রং বেরঙের গ্লাসটা দেখিয়ে মোহমায়া আপনাকে লোভ দেখাবে। আপনার হরোস্কোপে রাহুর পজিশন কি আছে? যদি আপনার হরোস্কোপে রাহুর পজিশন ভালো থাকে, রাহুর এই সময়তে কোনো দশাতে কোনো ভালো রোল প্লে করছে এবং ভালো হাউসকে দেখিয়েছে, তার নক্ষত্র, তার এজেন্ট গ্রহ তাকে অ্যাসপেক্ট দিচ্ছে, কেপি অ্যাসপেক্ট হোক, ওয়েস্টার্ন অ্যাসপেক্ট হোক, ভালো কোনো প্ল্যানেট, তাহলে আপনার জব চেঞ্জ করে লাভ হবে। কিন্তু যদি এগুলো না হয়, শুধুমাত্র রাশিফলের কথা শুনে গিয়ে আপনারা জব চেঞ্জ করে ফেললেন, রাশিফলের কথা শুনে গিয়ে আপনারা ভাবলেন যে বৃহস্পতি আপনাকে দারুণ রেজাল্ট দিয়ে দেবে, অপেক্ষা করি জুন মাসের পর থেকে, বা শনির প্রভাবে আপনারা হতাশ হয়ে পড়লেন, তাহলে কিন্তু হবে না। কারণ রাশিফল হচ্ছে আপনার জীবনের জন্য একটা সার্বিক আলোচনা চলছে, যত কন্যা রাশি আছে তাদের জন্য সার্বিক আলোচনা। কিন্তু যখন আপনার পার্সোনাল হরোস্কোপ দেখব, তখন কি দেখবো আমরা? তখন দেখব প্রত্যেকটা হাউসের, যেমন ফার্স্ট হাউস আপনার ক্যারেক্টার, সেকেন্ড হাউস আপনার অর্থ, থার্ড হাউস আপনার মানুষের সঙ্গে পরিচিতি, কমিউনিকেশন, ফোর্থ হাউস আপনার গাড়ি বাড়ি, এরকম প্রত্যেকটা হাউস ধরে প্রত্যেকটা সেক্টর ভালো করে দেখা হয়। এবং তারপর বর্তমানে দশা কি চলছে, তার নক্ষত্র কি আছে, তার উপনক্ষত্র কি আছে, তারা কোন হাউস দেখিয়েছে, তাদেরকে কোনো বেনিফিট প্ল্যানেট অ্যাসপেক্ট দিয়েছে কিনা, নাকি তাদেরকে অপোজিট অ্যাসপেক্ট দিয়ে পুরোপুরি খারাপ করে দিয়েছে। তো এইগুলো দেখে তার সাবধানতাও দেওয়া হয়। এইটা হচ্ছে পার্সোনাল হরোস্কোপ দেখেই বলা সম্ভব। তো যদি আপনার পার্সোনাল হরোস্কোপে রাহু ভালো থাকে, তাহলে আপনি এখন শত্রুমুক্ত হবেন। তাহলে আপনার যে যে কাজেতে ভালো হবে সেটা কি, যে আপনি বিদেশের সাথে যদি যুক্ত থাকেন, ফরেন জায়গায়, ফরেন কোনো ক্লায়েন্টের সাথে যদি আপনি কাজ করেন, কোনো এমএনসিতে যদি কাজ করেন, আপনি এখানে বসেই ফরেনের টাকা ইনকাম করছেন, এরকম যদি হয়, তাহলে কিন্তু আপনার মধ্যে সফলতা আসবে। এছাড়া যারা আইটি বা এক্সপোর্ট ইম্পোর্ট কোনো ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য ভালো হবে। কিন্তু আপনাকে একটা কথাই শুধু বলবো, যে এই সময়তে আপনাদের কারোর প্রতি কিন্তু অন্ধ বিশ্বাস করা ভালো উচিত হবে না। কাজের জায়গায়, কাজে আপনাকে যেই যা প্রলোভন দেখাক, আপনার কিন্তু সেখানে নিজেকে ভালো করে আগে অ্যানালিসিস করুন, ওই কাজটাকে ভালো করে অ্যানালিসিস করুন যে ওখানে আপনার আসলেই যাওয়া ঠিক হবে কিনা। যদি নিজে ভালো করে বুঝতে পারেন ভালো, আর না হলে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নিতে হবে। এরপর রাহু দৃষ্টি পড়বে আপনার রাশি থেকে সেকেন্ড হাউসে। এই সেকেন্ড হাউস হচ্ছে কি, পরিবারের লোকেদের সাথে আপনাকে এই সময় একটু কথাবার্তা একটু সতর্কভাবে বলতে হবে, কারণ রাহু আপনাকে কিন্তু খুব মিষ্টতা দেবে না কথার মধ্যে। রাহু যা চায় সেটা হচ্ছে কি, যে রাহু একটু কথার মধ্যে অ্যাগ্রেসিভ করিয়ে দেয়, আর পরিবারের জায়গাতেই অ্যাগ্রেসিভভাবে কথা বলাটা সেটা কখনোই ভালো হয় না, তাই জন্য সতর্ক থাকতে হবে। রাহু হঠাৎ করে আপনাকে কোনো অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে দিতে পারে, কারণ রাহু লজিক্যাল পয়েন্টে কথা বলবে। এখন লজিক্যাল পয়েন্টের কথা বলাটা না সব জায়গায় চলে না, কিছু কিছু জায়গায় নিজেকে একটু ব্যাকফুটে হাঁটতে হয়। তো রাহু আপনাকে সেই ব্যাকফুটে হাঁটাবে না, এইটা আপনাকে শিখে নিতে হবে। রাশিফল আলোচনা মানে এই নয় যে ভাগ্যতে যেটা বলছি সেটাই হবে। রাশিফল আলোচনা মানে এটাই, যে আমি আপনাকে যেগুলো বলছি সেইগুলো জায়গা থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, আপনাকে সেইগুলোকে ঠিক করে নিতে হবে, আপনার জীবনে সেগুলোকে ঠিক করে নিতে হবে। রাহুর এই যে দৃষ্টিটা, এটা অর্থের ঘর মানে সেকেন্ড হাউসে পড়ছে, অর্থাৎ আপনার প্রাপ্তিও হবে, হঠাৎ অর্থ প্রাপ্তি হবে। রাহুর ঠিক অপোজিটেই কেতু থাকে আমরা জানি,
কেতু আপনার দ্বাদশ ঘরে আছে, যেটা কিনা ব্যয়ের ঘর। কেতু দ্বাদশ ঘরে থাকা মানে কেতু একটা কি প্ল্যানেট, আধ্যাত্মিক প্ল্যানেট, ত্যাগের প্ল্যানেট। আর 12th হাউস হচ্ছে আমাদের মোক্ষের ঘর বা ত্যাগের ঘর। তার মানে আধ্যাত্মিক পথে যারা আছেন তাদের জন্য শ্রেষ্ঠ সময় হতে চলেছে কেতুর এই 12th হাউসে থাকা। আপনার মনে হতে পারে যে মেটেরিয়ালিস্টিক লাইফ থেকে, জাগতিক বিষয়গুলো থেকে একটু আলাদা হয়ে একটু নির্জনতায় থাকার ইচ্ছা তৈরি হতে পারে, একটু আইসোলেটেড হয়ে থাকতে ইচ্ছা হতে পারে। আপনি যদি কোনো তীর্থযাত্রায় যান তাহলে এই সময়টা আপনি 2026-এ মানসিক সুখ পাবেন। এরপর আমরা আসছি নক্ষত্র নিয়ে আলোচনা। দেখুন, প্ল্যানেট বা গ্রহ আমাদের জীবনে শুধুমাত্র একটা ঘটনার ইঙ্গিত দেয়, কিন্তু সেই ঘটনাটা ঘটবে কিনা বা সেই ঘটনাটার মান কেমন হবে তা নির্ধারণ করে নক্ষত্র বা তার সাবলট। কন্যা রাশির অন্তর্গত 3টে নক্ষত্র আছে, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা কিছুটা আলাদা রেজাল্ট পাবেন, কন্যা রাশির হস্তা নক্ষত্রের মানুষরা কিছুটা আলাদা রেজাল্ট পাবেন, এবং কন্যা রাশির চিত্রা নক্ষত্রের মানুষরা কিছুটা আলাদা রেজাল্ট পাবেন। আমরা প্রবেশ করতে চলেছি ভিডিওর সেই ইম্পর্টেন্ট জায়গায় যেখানে নক্ষত্র নিয়ে আলোচনা হচ্ছে। রাশিফল একটা শুধুমাত্র আভাস, কিন্তু আপনার জীবনে ঘটনা প্রবাহকে নিয়ন্ত্রণ করবে আপনার নক্ষত্র। প্রথম নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী, যার লর্ড হচ্ছে সূর্য বা রবি। 2026 সালে শনি যখন আপনার 7th হাউসে বসে আপনার যে অগ্রগতি সেটাকে ধীর করে দেবে, সূর্যের এই প্রভাব, সূর্যের এই নক্ষত্র উত্তর ফাল্গুনী আপনাকে সেই তেজটা যোগাবে, অর্থাৎ আপনাকে সেই কাজের জন্য সেই এন্থুটা যোগাবে। আপনারা এমনিতেই একটু রাজকীয় স্বভাবের যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র। 2026 সালে আপনাদের সম্মান বাড়বে, আপনারা একটা কেন্দ্রবিন্দুতে আসতে পারবেন, সবার নজরে আসতে পারবেন সমাজে। এই সময়তে আপনাকে এমন হবে যে যারা প্রশাসনিক কাজে বা সরকারি কাজে আছেন তাদের জন্য এই সময়টা বিশেষ লাভ হবে। জুনের পর সূর্য এবং বৃহস্পতি অর্থাৎ রবি এবং বৃহস্পতির প্রভাবে আপনারা প্রমোশন পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো রকম দীর্ঘস্থায়ী বিবাদ থাকে তাহলে বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে সেটা অনেকটাই কেটে যাবে। নেক্সট আসছি হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র। এরা যারা কন্যা রাশি চন্দ্রের নক্ষত্র অর্থাৎ হস্তা নক্ষত্রের মানুষ, আপনারা এমনিতেই সংবেদনশীল এবং বুদ্ধিমান। চন্দ্রের কারণে আপনাদের মন অনেকটাই নরম টাইপের। শনির চাপে আপনাদের মনের মধ্যে একটা চাপ সৃষ্টি তো অবশ্যই হয়েছিল এর আগে থেকেই, কিন্তু জুনের পর থেকে আপনাদের মনের মধ্যে একটা শান্তির প্রভাব আসবে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার পক্ষে এই সময়টা খুব ভালো হবে। এবার চন্দ্র মানেই হচ্ছে পূর্ণিমা অমাবস্যা, চন্দ্র মানেই হচ্ছে ওঠানামা। এমনিতেই কন্যা রাশি একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে, তার মধ্যে হস্তা নক্ষত্র আরও আপস অ্যান্ড ডাউন, কারণ এটা চন্দ্রের প্রভাব পড়ছে। 2026 সালের মে মাস পর্যন্ত আপনাদের মনে হতে পারে আপনাদের ওপর মানসিক চাপটা প্রচণ্ড পড়ছে, কিন্তু 2 জুনের পর থেকে বৃহস্পতি যখন কর্কট রাশিতে যাচ্ছে এবং সেখানে গিয়ে উচ্চস্থ হচ্ছে, তখন হস্তা নক্ষত্রের মানুষরা সব থেকে বেশি সুফল পাবেন। যারা আর্ট, ক্রাফট এবং রাইটিং বা মেডিকেল পেশার সাথে যুক্ত তাদের জন্য খুব ভালো হবে। নতুন বাড়ি কেনা বা ঘর সাজানোর জন্য হস্তা নক্ষত্রের মানুষরা এই সময় সব থেকে বেশি খরচ করে ফেলবেন, এই ব্যাপারে সাবধান থাকতে হবে। নেক্সট আসছে চিত্রা নক্ষত্র, যার লর্ড হচ্ছে মঙ্গল। চিত্রা নক্ষত্রে যারা আপনারা আছেন আপনারা এমনিতেই একটুখানি কম্পিটিটিভ মাইন্ডের। মানে কি, কন্যা রাশি মানে হচ্ছে আপস অ্যান্ড ডাউন। তার মানে যখন ডাউনে যান আপনাদের মনের মধ্যে হয় যে না, আমাকে যেভাবেই হোক এগোতে হবে, এই যে একটা জেদ, আমাকে এগোতেই হবে, এটা চিত্রা নক্ষত্রের মধ্যে দারুণভাবে থাকে। যারা আপনারা কন্যা রাশি চিত্রা নক্ষত্র, আপনারা দেখবেন যে আপনারা যতই ডাউন সিচুয়েশনে যান, যতই ভেঙে পড়েন, কোথা থেকে একটা এনার্জি তো আপনাদের মধ্যে এমন কাজ করে যে যাই পরিস্থিতি হয়ে যাক, কেউ আমাকে সাথ দিক আর নাই দিক, আমি আমার মতো করে ঠিক এগোবো, ঠিক একদিন আমি আমার লক্ষ্যের জায়গায় পৌঁছবো। চিত্রা নক্ষত্রের এই যে জেদ, এটা আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। আপনারা কমেন্টস করে জানাবেন যারা আপনারা চিত্রা নক্ষত্রে আছেন ঠিক এরকমই আপনাদের সঙ্গে আপনাদের মেন্টালিটি এরকম হয় কিনা। এই মেন্টালিটির জন্য যারা আপনাদের সামনে শত্রু আছে তারা কিন্তু এই বছর
রাহুরও প্রভাব পড়ছে, ফলে তারা আপনার সামনে এসে দাঁড়াতেই ভয় পাবে, এরকম সিচুয়েশন তৈরি হবে। মঙ্গল মানে হচ্ছে ভূমি জমি, জমি জমা বা কারিগরি যে কোনো কাজেতে এই বছর আপনারা সব থেকে বেশি লাভবান হবেন। কিন্তু এবছর নেগেটিভ হচ্ছে যে আপনার মধ্যে হঠাৎ করে রাগ ও জেদ বাড়তে পারে, এই জায়গাটা সাবধানে থাকতে হবে। রিয়েল এস্টেট, জমি কেনাবেচা, পুলিশ, আর্মি বা সার্জারি ডিপার্টমেন্টে যারা কোনো রকম কাজকর্ম করছেন, চিত্রা নক্ষত্রের মানুষরা, তাদের এই সময়টা খুবই ভালো হবে। 2026 সালে কোনো রকম যদি আপনার হরোস্কোপে রক্তপাত বা সার্জারির যোগ থাকে, তাহলে 2026 সালে সেটা আরও অ্যাক্টিভ হতে চলেছে। ফলে আপনারা কোনো রকম গাড়ি চালানো বা ধারালো কোনো অস্ত্র ব্যবহার করে কাজ করছেন, সেই সব জায়গাতে একটু সাবধানে কাজ করতে হবে। কিন্তু কর্মক্ষেত্রে আপনার শত্রুরা আপনার সাহসের কাছে হার মানবে, এটা সব থেকে বড় পজিটিভ পয়েন্ট। এরপর আমার রাশিফলে বয়স্কদের জন্য আমরা প্রণাম জানিয়ে বয়স্কদের জন্য কিছু বলছি। 2026 সালটা আপনাদের বয়স্ক যারা আমার দর্শক আছেন তাদের জন্য শ্রদ্ধার বছর। আপনাদের পরামর্শে পরিবারে কোনো বড় কোনো সিদ্ধান্ত কাজে লাগবে, বড় কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার পরামর্শে। কিন্তু আপনার হাড়ের সমস্যা বা হাঁটুর ব্যথা এই বছর আপনাকে একটুখানি ভোগাতে পারে, এটা থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে। সকালবেলা প্রথম সূর্যের আলোতে একটু হাঁটা, একটু হালকা এক্সারসাইজ, এইগুলোকে করুন। এইগুলো করলেই আপনারা ভালো থাকবেন। এবং টাইম টু টাইম আপনারা একটু মেডিকেল চেক আপটাও করিয়ে নিন, তাহলে কিন্তু আপনাদের 2026 সালটা বেশ উপভোগ করতে পারবেন। নাতি নাতনিদের সাফল্যে কিন্তু আপনার মুখ উজ্জ্বল হবে এই 2026 সালটা, এটা সব থেকে ভালো খবর। তো এই ভিডিওটা আপনাদের জন্য কেমন লাগলো? ভিডিওটা একটা সাধারণ রাশিফল আলোচনা ছিল, ডিটেলসে আলোচনা করেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা গ্রহের অবস্থান, তাদের দৃষ্টি, নক্ষত্র সব নিয়ে আলোচনা করেছি। কিন্তু এই ভিডিওটা দেখে আপনাদের ভালো তো নিশ্চয়ই লেগেছে। যদি আপনারা আপনাদের পার্সোনাল হরোস্কোপ দেখান, আমি কিন্তু এই পদ্ধতিতে তখন আর দেখব না, যে পদ্ধতি নিয়ে এখন আমি আলোচনা করলাম। কারণ এটা একটা এমন আলোচনা, মনে করুন যত কন্যা রাশি আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম জনের এই ঘটনাগুলো মিলবে। যাদের বৃহস্পতি শনি ভালো আছে, রাহু কেতু ভালো আছে, তো এইগুলো তাদের জন্য মিলবে। যাদের খারাপ আছে তাদের জায়গায় এই সেক্টরগুলোতে একটু সাবধান থাকতে হবে। কিন্তু যখন আপনি আমার কাছে পার্সোনালি দেখাতে আসবেন, তখন আমি কিন্তু এই পদ্ধতিতে মানে সার্বিক আলোচনা আর করবো না, যে আপনার কি রাশি সেইটা নিয়ে আলোচনা করব। ও রাশি তো অনেকেরই আছে, তাহলে সবার ভাগ্য আপনার ভাগ্য তো একসাথে মিলবে না। আমি তখন কেপি অ্যাস্ট্রোলজি করব। কেপি অ্যাস্ট্রোলজিতে প্রত্যেকটা হাউস ধরে ধরে তার ডিগ্রি অনুযায়ী, তার নক্ষত্র, তার উপনক্ষত্র এবং আপনার বর্তমান দশা, তার নক্ষত্র, তার এজেন্ট প্ল্যানেট, সব কিছুকে নিয়ে একটা ডিটেলস নিখুঁত অ্যাকুরেসি একটা আলোচনা হবে। আপনারা গুগল করে দেখে নিতে পারেন যে ভেদিক অ্যাস্ট্রোলজি অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজির মধ্যে ডিফারেন্স কী আছে। যদি আপনি কেপি অ্যাস্ট্রোলজি ডিফারেন্সটা ওখানে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ওখানে কেপি অ্যাস্ট্রোলজি খুবই সায়েন্টিফিক এবং প্রচণ্ডভাবে গভীরে গিয়ে আলোচনা করা যায়। ফলে আপনারা যদি আমার কাছে দেখাতে চান, তাহলে আমি অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমেই চেম্বার করি। অফলাইন হচ্ছে আমার টালিগঞ্জে চেম্বার, আমি বৃহস্পতিবার এবং শনিবার, রবিবার এই 3টে দিন চেম্বার করি। আপনারা আগে থাকতে ফোন করে বুকিং করিয়ে নিতে পারেন। আর যদি বাড়িতে বসেই অনলাইনে দেখাতে চান, তাহলেও আমরা ডিটেলসে আলোচনা করি। ফোন কল, ভিডিও কল বা চেম্বারে এসে দেখানো, 3টে মাধ্যম দিয়েই আমি আলোচনা করি। আমার কাছে কিন্তু 2-5 মিনিটের কোনো রকম আলোচনা হয় না। প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমি তো আগে কিছু বলবো, যেটা আপনার জানার নয় তো সেটাও আমি বলবো, সমস্ত ডিটেলস আগে আমি কিছু বলবো। তারপরে যেটা আপনার স্পেশাল প্রশ্ন নিয়ে আপনি আমার কাছে আসছেন, সেটারও উত্তর ডিটেলসে আলোচনা হবে। তো এইভাবে আমার কাছে গভীরে গিয়েই আলোচনা হয় এবং সেটা সম্পূর্ণ আমার এবং আপনার মধ্যে প্রাইভেসি মেনটেন করেই হয়। এটা তো গেল কনসালটেন্সির কথা। যারা এই ভিডিও দেখে আমার দর্শকরা শেখার মতো একটু মনে হয়েছে যে আমরাও অ্যাস্ট্রোলজিটা শিখি, এরকম অনেক আছেন যারা অ্যাস্ট্রোলজি প্রফেশনের মধ্যে একদম পুরোপুরিভাবে আসতে চাইছেন, বা এরকম আছেন যারা বর্তমানে কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন, অ্যাস্ট্রোলজিকেও সাইডভাবে নিতে চাইছেন, বা কেউ শখেও নিতে চাইছেন। তো আমি আপনাদেরকে বলে দিই, যারা শুধুমাত্র শখে শিখবেন তাদের আমার কাছে না শেখাই ভালো। যারা এটাকে নিয়ে প্রফেশনালভাবে শিখতে চাইছেন, প্রফেশনালভাবে আপনারা করতে চাইছেন কিছু, সেটা পার্ট টাইমে হোক, সেটা ফুল টাইমে হোক, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমি এখানে কেপি অ্যাস্ট্রোলজি শেখাই, তবে বলে রাখি কেপি অ্যাস্ট্রোলজি কিন্তু আমি এখানে আরও কিছু ফর্মুলা অ্যাড করে আমাদের মডার্ন অ্যাস্ট্রোলজি করে নিয়েছি।
অর্থাৎ কেপি অ্যাস্ট্রোলজির মধ্যে ক্যালকুলেশন পার্টটা আমরা নিয়েছি, যেটা আমরা শেখানোর সময় ক্যালকুলেশন পার্টের উপর জোর দেবো না, আমরা প্রেডিক্টিভ পার্টের উপর জোর দেবো। অনেক জায়গাতে আছে যারা শেখায় ক্যালকুলেশন শিখিয়ে সময়টাকে নষ্ট করানো হয়, প্রেডিকশনের সময়তে কিন্তু খুব একটা জোর দেওয়া হয় না। আমাদের কাছে প্রথম থেকেই প্রেডিকশন পার্টটাই শিখতে পারবেন এবং সেটা কেপি অ্যাস্ট্রোলজি দিয়েই শিখতে পারবেন। যদি আপনাদের মনে হয় যে আপনারা কেপি অ্যাস্ট্রোলজি শিখতে আগ্রহী, এবং আমার কাছে কেপি অ্যাস্ট্রোলজির আরও ব্লেন্ডেড ফর্মুলা আমরা তৈরি করে নিয়েছি মডার্ন অ্যাস্ট্রোলজি দিয়ে। তো যদি আপনারা শিখতে আগ্রহী তাহলে যোগাযোগ করতে পারেন, আমরা অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই শেখাই। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও তুলা রাশি নিয়ে। নমস্কার।